নমস্কার, আমি ডাক্তার সরoj কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রথম ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথম ভিডিওতে বলেছিলাম মেনস্ট্রুয়েশন সাইকেল সম্বন্ধে, বা মেনস্ট্রুয়েশন কী, কেমন, কীভাবে হয়, কেন হয়, তার কি প্রবলেম হয়, মেনস্ট্রুয়েশন সাইকেলের থেকে একটা শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত কী কী হয়, ঘটতে থাকে একটা নারীর জীবনে, সে সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিসমেনরিয়া, অর্থাৎ পেনফুল মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশন ক্র্যাম্প বলা হয়, বা পেনফুল পিরিয়ড, যে নামে ডাকা হোক না কেন, সেটা নিয়ে আলোচনা করব। এটা খুব একটা কষ্টকর ব্যাপার মেয়েদের জন্য, মা বোনেদের জন্য, সেই জন্য জানা খুবই দরকার। যে জিনিসগুলো আমি বলবো সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন তো অবশ্যই এর থেকে আরাম হবেই এবং সেটা ঠিক হয়ে যাবে। তার আগে বলে নিই, যদি আপনি আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বা যারা পুরাতন আমরা দেখছেন বা পুরাতন আমার যে সাবস্ক্রাইবার রয়েছেন তারাও যদি দেখছেন তো তাদেরকে ধন্যবাদ। এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকার কিছু পেয়ে থাকেন এবং শেষ অবধি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে শেয়ার করে দেবেন যদি কাউকে দেবার এটা ভিডিওটা দরকার হয়ে পড়ে। এবং আপনি কি করবেন, আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার ঘুরে আসবেন, ওখানে প্রচুর পরিমাণে আপনার মেডিসিন এবং তার সাথে রোগ মেডিসিন সমস্ত কিছু দেওয়া আছে, যেটা আপনার কাজে লাগবে, আপনি দেখে নেবেন, আপনি উপকার পাবেন। চলুন আজকের ভিডিওটা আলোচনা করা যাক। তাহলে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়েশন কাকে বলে সেটা আগে বলেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসমেনোরিয়া, অর্থাৎ পেনফুল পিরিয়ড। কি হয় দেখুন, জেনারেলি সাধারণ মেন্স যেটা হয় বা মেনস্ট্রুয়েশন সাইকেল যেগুলো হচ্ছে নর্মালভাবে, সেটাতে কোনো ব্যথা হওয়ার কথা নয়। কিন্তু যদি কোনো মেনস্ট্রুয়েশন বা কারো পিরিয়ড হওয়ার সাথে সাথে প্রচণ্ড তলপেটে একটা ব্যথা অনুভব হয় বা প্রচণ্ড ব্যথা হয়, যে ব্যথা অনেকেরই বলে দেখে চোখে দেখেও সহ্য হয় না, এতটাই ব্যথা হয়, আপনি দেখলেই বুঝতে পারবেন। সেই ধরনের যদি ব্যথা হয় তাহলে সেই ধরনের ব্যথা, মেনস্ট্রুয়েশন পেনযুক্ত ব্যথা যদি হয় বা পেনফুল মেনস্ট্রুয়েশন যদি হয়, সেইটাকেই বলা হয় ডিসমেনোরিয়া, অর্থাৎ পেনফুল মেনস্ট্রুয়েশনকেই ডিসমেনোরিয়া বলা হয়। এর সাইন সিমটম কি, অর্থাৎ কী করে বুঝবেন যে এটা আপনার ডিসমেনোরিয়াই হচ্ছে? দেখুন, যদি আপনি দেখেন যে এর লক্ষণগুলো কি, মেন্সের সময় তলপেটে বা পেলভিক রিজিয়নে যদি একটা ব্যথা থাকে, প্রচণ্ড পরিমাণে ব্যথা, একটু ব্যথা নয় কিন্তু, সাধারণ একটু আধটু ব্যথা সেটা সাধারণ লক্ষণ, কিন্তু যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তাহলেই জানবেন এটা আপনার একটা বড় সিমটম ডিসমেনোরিয়ার। তাছাড়া কি হবে, সেই ব্যথা আপনার ডান দিকে বা বাঁ দিকে পেটেও যেতে পারে। অনেক সময় কি হয়, পেটে থেকে অর্থাৎ কোমরে বা পাছাতেও বা আপনার থাই অর্থাৎ পায়ের দিকে নেমে আসতে পারে। এই সমস্ত লক্ষণ যদি আপনার থাকে পিরিয়ডের সময় তাহলে কিন্তু বুঝবেন যে হ্যাঁ, এটা আপনার ডিসমেনোরিয়া হচ্ছে। দ্বিতীয়তে কি হচ্ছে, এর সাথে সাথে কি হবে, আপনার বমি বমি একটা ভাব থাকবে, তার সাথে বমিও হতে পারে, কারো কারো প্রচণ্ড বমি হয়, কারো কারো ডায়রিয়ার মতো সিমটম হয়ে যায়, অর্থাৎ 5-7 বা 10 বার ধরে পায়খানা পাতলা যেতেই থাকবেন। তাছাড়া কি হতে পারে, আপনার একটা মেন্টালি খুব টায়ার্ডনেস থাকবে, অর্থাৎ ফুর্তি পাবেন না, ক্লান্তি বোধ থাকবে, মাথা ঘোরা বা মাথা ব্যথাও থাকতে পারে। এটা কি হয়, ওভুলেশনের শুরু হওয়া থেকে আরম্ভ করে মেন্সের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ যে মেন্সটা আপনার এখন হয়েছে তার শেষ দিন অবধি ব্যথাটা কিন্তু আপনার থাকতে পারে। এটার কারণ কি হয় দেখুন, কারণ কি হয়, এর কিছু হরমোনাল চেঞ্জেস হয়, প্রোস্টাগ্ল্যান্ডিনস নামক একটা হরমোন এর জন্য দায়ী, সেই জন্যই কিন্তু পেটে ব্যথা প্লাস গ্যাস্ট্রিক কিছু যে সিমটমগুলো বললাম সেগুলো কিন্তু ধরা পড়ে। চলুন দেখা যাক এর মেন কারণ কি, অর্থাৎ একে কভাগে আমরা ভাগ করতে পারি। জেনারেলি কি হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়ার যে ব্যথা হয় সেটা কি হচ্ছে, ওটার কোনো কারণ ছাড়াই কিন্তু ব্যথা হয়ে যায়। অনেক সময় কি হয়, অটোমেটিক্যালি পিরিয়ড হওয়ার সময় ওই যে বললাম আপনার ইউট্রাসের যে মাসেলস আছে তার কনস্ট্রাকশন হয়, যার জন্য ব্যথাটা হতে পারে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু সেকেন্ডারি যে ডিসমেনোরিয়া আছে সেটা কিন্তু নর্মাল ব্যাপার নয়, এটা অনেক কিছু কারণ থাকে, বিনা কারণে কিন্তু এই ব্যথাটা হয় না। যে কারণটা মেন সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তাছাড়াও যেগুলো হয়, যেমন হচ্ছে পেলভিক রিজনে কনজেশন হতে পারে, ইউটেরাইন ফাইব্রয়েডস হতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, এইগুলো মেনলি কারণ আছে। তাছাড়া কি হয়, এই যে দেখবেন মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে তখন কি হয়, দুটো হরমোন যেটা কথা বলছি সেটা হচ্ছে ওই যে একটা বললাম প্রোস্টাগ্ল্যান্ডিনস, আর একটা হচ্ছে আপনার লিউকোট্রেন্স, এই দুটো হরমোন নির্গত হতে থাকে। কী জন্য নির্গত হয়, এটা নির্গত হওয়ার ফলেই কি হয়, এই যে ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ওমেগা-6 যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, গঠন হয়, তার জন্য কিন্তু একটা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহর ফলে কি হয়, ইউট্রাসে মাসেলসে কনস্ট্রাকশন তৈরি হয়ে যায়, ফলে কিন্তু ব্যথাটা হয়। তার সাথে ব্যথা হবে, বমি ভাব হবে, মাথা ব্যথা থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, ওই হরমোনের চেঞ্জের জন্যই কিন্তু হচ্ছে। এবার আসি আপনাকে যেটা বললাম, এটাকে আরেকটু যদি আরও ক্লারিফাই করা যায় তাহলে সেটা হচ্ছে যে এটাকে যে দুভাগে ভাগ বললাম, প্রাইমারি এবং সেকেন্ডারি, তাছাড়াও এটাকে যদি আমি নর্মাল ভাষায় বলে নিই সেটাকে হচ্ছে যদি 3 ভাগে ভাগ করা যেতে পারে টাইপস হিসাবে, সেটা হচ্ছে একটা মেকানিক্যাল, কনজাস্টিভ আর নিউরালজিক।
মেকানিক্যালটা একটু ডেঞ্জার হয়। কেমন ধরনের? এই মেকানিক্যাল মানে হচ্ছে যদি আপনার ইউট্রাসের যে স্থান বা অবস্থান যদি চেঞ্জ হয়ে যায় পেটের মধ্যে, যেখানে থাকার কথা সেখানে কোনো কারণবশত যদি সরে যায়, নড়ে যায়, তাহলে তখন কিন্তু আপনার প্রচণ্ড একটা পিরিয়ডের ব্যথা থাকবে এবং এই পিরিয়ড ব্যথাটাই খুব খারাপ। এই পিরিয়ডের ব্যথা যদি চলতে থাকে, অর্থাৎ মেকানিক্যাল কজের জন্য যদি হয়, তাহলে কিন্তু অনেক সময় নারীদের বা মা বোনেদের বাচ্চা আসতে অনেক সমস্যা হয় এবং প্রায় দেখা যায় যে বন্ধাত্বের দিকে চলে যায়, মানে সন্তান হয়ই না হয়তো, মানে 80% থেকে 90% আপনার হয় না এই মেকানিক্যালের জন্য যদি হয়। 2 নম্বর কি বললাম? কনজেস্টিভ মানে হচ্ছে ইউটারাসের অধিক মাত্রায় রক্তাধিক্যের জন্যই কিন্তু হয়ে যায়। এটাতে কি হয়, আপনার 4-5 দিন আগে থেকে পিরিয়ডের ব্যথা আরম্ভ হবে এবং প্রথম দিকে আস্তে আস্তে আরম্ভ হওয়ার পিরিয়ডটা শুরু হলো, ব্লিডিং শুরু হলো, তারপরে হঠাৎ করে 2-3 দিনের মধ্যেই প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হবে, তখন কিন্তু ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। এর অ্যাসোসিয়েটেড আরও কী থাকতে পারে দেখুন, এর সাথে যেগুলো হয় সেটা হচ্ছে ইউটারাসটা ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে, তাছাড়া আপনার প্রলাপস অফ ইউটারাস হতে পারে, পাইলস হতে পারে, জ্বরও থাকতে পারে, এগুলো অ্যাসোসিয়েটেড এর সাথে কিন্তু থেকে যায়। 3 নম্বর কি বললাম? নিউরালজিকে কি হয়? এটার ব্যথাটা 2 দিন আগে থেকেই হয় এবং খুব কম পরিমাণে এতে পিরিয়ড হয়। তাছাড়া কি কোমর ব্যথা থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি ভাব থাকতে পারে। এই ব্যথাটা কিন্তু কি হবে, যদি নিউরালজিক হয় তাহলে আপনার কিন্তু গরম সেকে উবুর হয়ে যদি শুয়ে থাকেন, অর্থাৎ পেটের উপর ভর দিয়ে যদি শুয়ে থাকেন, চাপে, এগুলো কিন্তু আরাম হয়। তাছাড়া এইটা যাদের নিউরালজিক ডিসমেনোরিয়া হয়, একটা সময় গিয়ে দেখা যায় তাদের একটা হিস্ট্রিতে আপনার হিস্ট্রিয়া বলে একটা রোগ আছে মেয়েদের, সেইটা কিন্তু অনেক সময় হয়, এর অ্যাসোসিয়েটেড হিসাবে থেকে যায়। বা হিস্ট্রিয়াগ্রস্ত মেয়েদের বা ভদ্র মহিলাদেরই কিন্তু ডিসমেনিয়ার একটা সম্পর্ক থেকেই থাকে। তাহলে এই তো বললাম আপনাদের টাইপগুলো এবং কজগুলো। আর একটা জিনিস খুব সুন্দর বলে রাখি, কি করবেন দেখুন, যদি আপনার ডিসমেনোরিয়া হচ্ছে, পুরুষ বা মহিলারা যারাই আমার এই ভিডিওটা শুনছেন, দুজনেরই শোনা উচিত, কারণ একজন বাবা হিসেবে আপনার মেয়ের কষ্ট দেখতে পারবেন না বা ওয়াইফের কষ্ট দেখতে পারবেন না, আর একজন মেয়ে হিসাবে বা মা হিসেবেও আপনি নিজের মেয়ের বা আপনার নিজেরও কষ্টটা সহ্য করতে পারবেন না। সেই জন্য এটা ভিডিওটা আপনার শোনা খুবই কর্তব্য। এই জিনিসগুলো খুব একটু দরকার হয়, শুনে নিন। দেখুন, আমি যেটুকুনি রিসার্চ করে দেখছি যে এই ডিসমেনোরিয়াটা কাদের হয়, যারা প্রতিদিন কোনো ব্যায়াম করেন না বা এক্সারসাইজ করেন না, বসে বসে দিন কাটান বা রিল্যাক্সের দিন কাটানো, আরাম যে বলা না, মৌজ মস্তি করে দিন কাটানো, তাদের ক্ষেত্রে বা তাদের ফ্যামিলিতে ছেলে মেয়েদের বা মা বোনেদেরই কিন্তু এই রোগগুলো বেশি হয়। দেখবেন যারা মাথা খাটে বা প্রচুর পরিশ্রম করে তাদের কিন্তু এই রোগগুলো আমি খুবই পাই না, আমার জীবনে এতদিনের চেম্বারে আমি দেখতে পাই না। যারা গরিব মানুষ বলতে ইকোনমিক্যালি গরিব, যারা পরিশ্রম করেন আর কি, তাদের কিন্তু এই রোগগুলো খুব একটা হয় না, হয়তো 100টার মধ্যে 1-8টাই হলো। কিন্তু 99%ই একটু রিচেস্ট পার্সন, যারা একটু হাইফাই জীবনযাপন করেন আর কি, তাদের জন্য কিন্তু এটা হয়ই, তাদেরই একটা বেশি হয়। এবং তার সাথে যদি মেন্টালি স্ট্রেস থাকে বা আপনি মেন্টালি টেনশনগ্রস্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু এই রোগগুলো আপনার হবেই হবে। সেই জন্য আপনি কিন্তু প্রতিদিনই একটু এক্সারসাইজ করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা হাঁটাচলা করুন, কোনো একটা এক্সারসাইজের মধ্যে থাকুন, অর্থাৎ শরীরে একটু পরিশ্রম করা দরকার আছে। দ্বিতীয়ত কি হয়, আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, যাদের এই ডিসমেনোরিয়া প্রথম অবস্থায় থাকে এবং যদি তাদের বিবাহিত একটা জীবন তো হবেই, মানে বিবাহের পরে যদি 1-8 বছরের মধ্যে আপনি বাচ্চা নিয়ে নেন, তাদেরও দেখা গেছে আর এই ব্যথাটা থাকে না। তো এইটাই বললাম, এক্সারসাইজ আপনি প্রতিদিনই করুন, আপনার জন্য ভালো হবে। এবার আসি কি খাবেন এবং কি খাবেন না। দেখুন, এই ডিসমেনোরিয়া যাদেরই হয় তাদের ক্ষারযুক্ত খাবার যেগুলো হয় সেগুলো একটু খাবেন। তাছাড়া নিরামিষ খাবারটাই আপনার সেই সময় পিরিয়ডের সময় ভালো, অতিরিক্ত মাছ মাংস ডিম রিচ মশলা গরম এগুলো খাবেন না, এগুলো আপনার জন্য ভালো হবে না। নরমাল খাবার খাবেন, ফল টল যা আছে দুধ খাবেন, এগুলো কোনো অসুবিধা নেই, খেতে পারেন। এবং সেই সময় কি করবেন, এইটা পুরুষদেরকেও একটু শোনানো উচিত বা শুনবেন দয়া করে। দেখুন, এই সময় ডিসমেনোরিয়া যাদের হয়, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, অনেক শরীরে ঝাঁকুনি হয়, অনেক মেন্টালি স্ট্রেস অনুভব করেন মা বোনেরা। সেই জন্য যদি সেই সময় মা বোনেদেরকে অন্ততপক্ষে 2-3 দিনের জন্য তাদেরকে একটু রেস্ট দেন কাজের জন্য, তো খুব ভালো হয়। যদি একা ঘর হয়, রেস্ট নাও পান, তাহলে কি করবেন, অন্ততপক্ষে সামনের দিকে ঝুঁকে খুব একটি ভারী কাজ করতে যাবেন না বা অতিরিক্ত আগুনের কাছেও যাবেন না, একটু খোলামেলায় রান্নাবান্না করলেই ভালো হয়। ভারী কাজ থেকে একটু বিরত থাকবেন, রেস্ট নেবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে খুব একটা ঠান্ডা জলে স্নান করবেন না, কারণ পিরিয়ডের সময় শরীর এমনিতেই গরম থাকে। নর্মাল ওয়াটারে চান করুন, চান করতে কোনো বাধা নেই। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, পিরিয়ডে ঠিক আপনি যদি ডেট মনে থাকে, হয়তো আপনার 30 তারিখে পিরিয়ড হওয়ার কথা, তাহলে 2 দিন আগে থেকেই মাথা বা পা খুব একটা ভেজাবেন না, ভেজালেও সঙ্গে সঙ্গে শুকিয়ে নেবেন বা মুছে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো। আমি দেখেছি পিরিয়ডের আগেই যদি কেউ খুব অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করে নেন, পা হাত ভিজে থাকে, তাহলে কিন্তু পিরিয়ডটা দেবে যায়, অর্থাৎ সাপ্রেস হয়ে যায়, হতে চায় না টাইমে। সেই জন্য লক্ষ্য রাখবেন যাতে এই অবস্থায় আপনারা মানে 2 দিন আগে থেকে অন্ততপক্ষে খুব বেশি পা বা মাথা ভেজাবেন না, স্নান করুন, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আসি
আপনাদেরকে বললাম একটা টোটকা বলি। টোটকা হচ্ছে এইটা আমার একটা পরীক্ষিত টোটকা বলতে পারেন, আমি এক জায়গা থেকে পেয়েছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হলো, দেখবেন যাদের এই বাদক তাদক ব্যথা থাকে খুব বা ডিসমেনোরিয়া হয়, এটা আমি ডাক্তার হিসেবে বলাটা ঠিক নয়, তবু বললাম যদি কাজে লেগে যায় তো লাগতে পারে, আপনার উপকার নিয়ে কাজ। সেটা হচ্ছে যে চারা বেল গাছে যদি শিকড় আপনি কোমরে বেঁধে রাখতে পারেন কিছুদিনের জন্য, তাহলে কিন্তু খুব উপকার পাওয়া যায়। ধন্যবাদ, আর কিছু বলার নেই। এরপর আমি মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। এইগুলোর সমস্তটাই যত রকম ফিমেল ডিজিজ আছে সমস্ত করে একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে মেডিসিনগুলো আলোচনা করব, কারণ মেডিসিনগুলো অনেক বড় বৃহৎ হবে ভিডিওগুলো, সেই জন্য একসাথে করছি না। কিছু মনে করবেন না, একটার পর একটা ভিডিও আমি বানাচ্ছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব নাও যদি করেন তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, কারণ ভিডিও বানানোর জন্য এটা খুবই জরুরি। একটা লাইক অবশ্যই দেবেন, আশা করছি ভালো লেগে থাকবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করলেন। ধন্যবাদ।